আসেন আল্লাহর নামে শুরু করি। আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পড়ব। বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলা। ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা, হতে পারে ইরান যুদ্ধের অবসান। ইসরায়েলের বৃহত্তম শহর হাইফায় ইরানের হামলা, নিহত ২। পাইলট উদ্ধারে ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল মার্কিন বাহিনী, ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি আন্তর্জাতিক নৌ নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং হিজবুল্লাহর এই সাহসী বা আগ্রাসী পদক্ষেপটি পুরো অঞ্চলের সমীকরণ পাল্টে দিতে পারে। আপনারা জানেন যে ভূমধ্যসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট এবং এখানে কোনো সামরিক অস্থিরতা মানেই হল বিশ্ব বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটা। হিজবুল্লাহ দাবি করেছে যে তারা তাদের উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি যুদ্ধজাহাজে সফলভাবে আঘাত হেনেছে, যা তাদের সক্ষমতা সম্পর্কে বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। এই ঘটনাটি প্রমাণ করে যে হিজবুল্লাহর সামরিক শক্তি কেবল স্থলপথেই সীমাবদ্ধ নয়, বরং তারা সাগরেও সমানে লড়াই করার ক্ষমতা রাখে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহার অত্যন্ত সূক্ষ্ম এবং ব্যয়বহুল একটি প্রযুক্তি, যা সাধারণত বড় কোনো রাষ্ট্রশক্তির মদত ছাড়া সম্ভব হয় না। তাই এখানে আঞ্চলিক পরাশক্তিগুলোর ভূমিকার বিষয়টিও সামনে চলে আসছে। এই হামলার ফলে ওই এলাকায় মোতায়েন থাকা অন্যান্য দেশের নৌবহরগুলো এখন উচ্চ সতর্কতায় রয়েছে। যুদ্ধজাহাজে এই ধরনের হামলার পর আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলো ওই রুট দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের মতো সাধারণ মানুষের নিত্যপণ্যের দামের ওপর। এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ভূমধ্যসাগর একটি রণক্ষেত্রে পরিণত হতে পারে, যা কারোর জন্যই কাম্য নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। হিজবুল্লাহর এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে এবং এর পাল্টা জবাব কী হতে পারে তা নিয়ে পেন্টাগন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো গভীর পর্যবেক্ষণ চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলার খবরটি বর্তমানে বিশ্ব গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন এবং অত্যন্ত জটিল মোড় নিয়ে এসেছে। তেহরানের মতো একটি সুরক্ষিত এবং জনবহুল শহরে, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত ব্যস্ত, সেখানে এই ধরনের অতর্কিত হামলা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাকে যখন লক্ষ্যবস্তু করা হয়, তখন সেটি কেবল একটি সামরিক অভিযান হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং তা একটি জাতির মেধা এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়। আপনারা জানেন যে তেহরান বিশ্ববিদ্যালয় ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীক এবং এর আশেপাশে যে হামলার খবর পাওয়া যাচ্ছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী হামলার সময় এলাকাগুলোয় ব্যাপক ভীতির সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। এই হামলাগুলোর পিছনে কার হাত রয়েছে বা ঠিক কোন উদ্দেশ্যে এই সময় আঘাত হানা হলো, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করছেন এটি একটি সুপরিকল্পিত কৌশল, যাতে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা যায়, আবার কেউ ভাবছেন এটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের একটি ছোট অংশ মাত্র। এই ঘটনার পর তেহরানের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সামরিক টহল বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থমকে গেছে, বিশেষ করে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে কি যুদ্ধের আওতায় আনা কোনোভাবেই সমর্থনযোগ্য? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করছি সর্বশেষ আপডেটগুলো সংগ্রহ করার এবং ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এলে আমরা সাথে সাথে আপনাদের জানাব। ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়টি দীর্ঘদিনের অশান্তির মাঝে একটি ক্ষীণ আশার আলো হিসাবে দেখা দিচ্ছে এবং এটি ইরান যুদ্ধের অবসানের একটি বড় সুযোগ হতে পারে বলে অনেক কূটনীতিক মনে করছেন। দীর্ঘকাল ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে একটি স্থায়ী বা অন্তত দীর্ঘমেয়াদী বিরতি অত্যন্ত প্রয়োজন ছিল
এই ৪৫ দিনের প্রস্তাবটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য করিডোর খুলে দিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই ৪৫ দিন সফলভাবে পালন করা যায় তবে এটি একটি স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি হিসাবে কাজ করতে পারে। ইরানের পক্ষ থেকে এবং তাদের প্রতিপক্ষ শক্তিগুলোর পক্ষ থেকে আলোচনার টেবিলে বসার এই সম্মতিটি ইঙ্গিত দেয় যে উভয় পক্ষই যুদ্ধের ক্লান্তি অনুভব করছে এবং তারা এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে যুদ্ধের ময়দানে অনেক সময় দেখা যায় যে আলোচনার টেবিলের এক কথা আর ফ্রন্টলাইনের বাস্তবতা আর এক। অতীতেও এমন অনেক যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তাই সাধারণ মানুষ এখনই খুব বেশি আশাবাদী হতে ভয় পাচ্ছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং মধ্যস্থতাকারী দেশগুলো এই সুযোগটি কাজে লাগাতে আপ্রাণ চেষ্টা করছে, যাতে অন্তত বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকানো যায়। এই যুদ্ধবিরতি কার্যকর হলে ইরানের সাধারণ মানুষের জন্য তা হবে বিশাল স্বস্তির বিষয়, কারণ দীর্ঘদিন অবরোধ এবং যুদ্ধের আতঙ্কে তাদের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছিল। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন যে এই ৪৫ দিনের বিরতি সত্যিই যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারবে? আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী রিপোর্টিংয়ে সাহায্য করে। ইসরায়েলের বৃহত্তম এবং অত্যন্ত কৌশলগত শহর হাইফায় ইরানের হামলার খবরটি পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে এতে ২ জন নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। হাইফা শহরটি ইসরায়েলের অন্যতম প্রধান বন্দর এবং শিল্পনগরী, তাই এখানে হামলা হওয়া মানে সরাসরি দেশটির অর্থনৈতিক হৃৎপিণ্ডে আঘাত করা। ইরানের পক্ষ থেকে চালানো এই হামলাটি একটি অত্যন্ত শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা বুঝিয়ে দিচ্ছে যে যেকোনো প্রকার প্ররোচনার জবাব তারা সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে দিতে প্রস্তুত। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হামলার ফলে শহরের অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম সাধারণত এই ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম হলেও এবারের হামলার তীব্রতা এবং কৌশল ছিল ভিন্ন, যা তাদের নিরাপত্তা বলয় ভেদ করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত দুজনের পরিচয় এবং হামলার সঠিক প্রকৃতি নিয়ে এখনও তদন্ত চলছে, তবে ইসরায়েল সরকার ইতিমধ্যে এর চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? হাইফার এই হামলার প্রভাব কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা লেবানন এবং সিরিয়ার সীমান্ত এলাকাগুলোতেও উত্তাপ ছড়াবে। আমাদের এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে অন্যদেরও সতর্ক থাকার এবং পরিস্থিতির ওপর নজর রাখার সুযোগ করে দিন। যুদ্ধের এই ভয়াবহতা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কতটা ভঙ্গুর হতে পারে। ইরানের এই সাহসিকতা বা আগ্রাসন যাই বলুন না কেন, তা বিশ্ব রাজনীতির বড় বড় খেলোয়াড়দের নতুন করে ভাবতে বাধ্য করছে। পাইলট উদ্ধারে ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল মার্কিন বাহিনী। ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যটি সামরিক কূটনীতি এবং গোয়েন্দা তৎপরতার এক নতুন এবং রোমহর্ষক দিক উন্মোচন করেছে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে একটি নির্দিষ্ট অভিযানের সময় মার্কিন কমান্ডোরা এবং গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল যে তাদের হয়তো প্রলুব্ধ করে ইরানের কোনো একটি বিশেষ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আগে থেকেই বড় ধরনের কোনো মাইন বা অ্যাম্বুশের ব্যবস্থা করা ছিল। ট্রাম্পের মতে মার্কিন গোয়েন্দারা অত্যন্ত দক্ষ হলেও ইরানিদের কৌশলগত চালগুলো অনেক সময় এতটাই সূক্ষ্ম হয় যে সেগুলোকে ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ঘটনা কি আসলে সেই সময়ের কথা বলছে যখন মধ্যপ্রাচ্যে মার্কিন পাইলট এবং ড্রোন নিয়ে ব্যাপক উত্তেজনা চলছিল? ট্রাম্প এই তথ্যটি এমন এক সময়ে প্রকাশ করলেন যখন বর্তমান প্রশাসনের সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত তলানিতে রয়েছে, এবং এই ধরনের মন্তব্য মার্কিন ভোটারদের মধ্যে তার সামরিক দূরদর্শিতা প্রমাণের একটি চেষ্টা হতে পারে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হলেও এটি সামরিক অপারেশনগুলোতে যে কী পরিমাণ ঝুঁকি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে তার একটি জ্বলজ্বন্ত উদাহরণ। পাইলট উদ্ধারের মতো সেন্সিটিভ মিশনে সামান্য একটি ভুল সিদ্ধান্ত মানেই হল অনেকগুলো জীবনের অবসান এবং দেশের জন্য বড় ধরনের কূটনৈতিক পরাজয়। ট্রাম্পের এই বক্তব্যে এটিও স্পষ্ট হয় যে ইরান কেবল সরাসরি যুদ্ধে নয়, বরং গেরিলা বা ছায়াযুদ্ধেও যথেষ্ট পারদর্শী। আপনারা যারা সামরিক ইতিহাস বা গোয়েন্দা বিষয়ক তথ্য পছন্দ করেন, তারা ট্রাম্পের এই দাবিটি কিভাবে দেখছেন? এটি কি কেবল রাজনৈতিক প্রচার, নাকি এর পেছনে বড় কোনো গোপন সত্য লুকিয়ে আছে?